নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। এই চ্যানেলে আমরা মূলত ডাব্লিউবি টেট বা যে কোনো শিক্ষকতার পরীক্ষার প্রিপারেশনের জন্য কিছু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। মূলত আমরা শিশু মনস্তত্ত্ব এবং বাংলার ওপর বেশি জোর দিয়ে এখন ক্লাসগুলো করব। তো অনেক দিন ধরে সিডিপির কোনো ক্লাস দেওয়া হয়নি, অর্থাৎ আমি যে চ্যানেলটা শুরু করেছিলাম শিশু মনস্তত্ত্ব দিয়ে, সেই শিশু মনস্তত্ত্ব থেকে আমরা অনেকটা সরে এসেছিলাম, অনেক দিন আলোচনা করা হয়নি। তো যখন আমি ভাবছিলাম যে কোন টপিকের ওপর ক্লাস দেবো, তো আপনাদের অনেকে কমেন্ট করেছেন যে কেউ করেছেন বাংলা, কেউ করেছেন শিশু মনস্তত্ত্ব। দেখুন, শিশু মনস্তত্ত্বের ওপর আমার অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা একে একে দেখুন। আশা করছি একই চ্যাপ্টার আলাদা করে আবার পড়াতে হবে না। তো আমরা তাই জন্য শুরু করেছি যে প্রিভিয়াস ইয়ার বলতে 10 ইয়ার্স শুরু করব না। তার কারণ হচ্ছে 10 ইয়ার্স করাতে গেলে আমরা কোয়েশ্চেন অনেক পাবো, কিন্তু অনেক কোয়েশ্চেন বারবার রিপিট হবে। তো আমি ঠিক করেছি যে আজ থেকে আমরা যে অনলাইনে যে পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নপত্র আপনাদের অনেকের কাছে নেই, তো আমরা সেই প্রশ্নপত্রগুলো আলোচনা করব শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে। তার সাথে সাথে বাংলা ব্যাকরণের যে মেন ক্লাসগুলো হচ্ছিল, কারক পর্যন্ত আমাদের হয়েছে, এবার সমাস করব আমরা। তো সেগুলো আমরা মাঝে মাঝে একটা একটা করে বাংলা ব্যাকরণের ক্লাসও আলোচনা করব। তো আজকে আমরা শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করব। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টই একটা আমাকে আর একটা ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনারা যদি আমার ভিডিওগুলোর পিডিএফ সংগ্রহ করতে চান, তো গো ফরওয়ার্ডে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখান থেকে জয়েন হয়ে গিয়ে আপনারা পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। তো 2021-এ মোটামুটি অনলাইনে পরীক্ষা হয়েছিল, প্রায় গোটা একটা মাস 2 মাস ধরে 1.5 মাস ধরে পরীক্ষা হয়েছিল। সেই এক মাসের যে প্রায় 30টা 40টা মতো দিন যে পরীক্ষা হয়েছে, সেই প্রত্যেকটা কোশ্চেন শিশু মনস্তত্ত্ব আমরা আলোচনা করব। আশা করছি 10 ইয়ার্স তো কভার হবেই, তার সাথে সাথে কিন্তু আমাদের যে বর্তমান যে কোশ্চেনের প্যাটার্ন, সেই কোশ্চেনের সেন্ট্রাল টেটের প্যাটার্ন অনুযায়ী কিন্তু ডাব্লিউবি টেটের কোশ্চেন হচ্ছে। তো একদম সেই রকমই আপনারা করতে পারবেন, আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি। আর এখানে আমরা আপনাদের প্র্যাকটিসের সাথে সাথে কিছু কি পয়েন্টও যোগ করে দেবো, যেটা আপনাদের নলেজকে আরেকটু বুস্ট করবে। পড়াশোনা করতে থাকুন, প্লাস প্র্যাকটিসটাও খুব জরুরি। তো প্রথম থেকে প্র্যাকটিসটাও করতে থাকুন, বেশি সময় আমাদের নেই, সম্ভবত ডিসেম্বরের দিকে আমাদের পরীক্ষা হতে পারে। তো কোয়েশ্চেন নাম্বার 1, এটা 28শে ডিসেম্বরের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন থেকে আমরা কোয়েশ্চেনগুলো আলোচনা করছি। এখানে ইংলিশটা দেওয়ার মেন কারণ হচ্ছে ডাব্লিউবি টেটে ম্যাক্সিমাম সময় কিন্তু সেন্ট্রাল টেটের কোয়েশ্চেন পুরো কপি পেস্ট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে ইংলিশটা জানলে কিন্তু আমাদের যে কোনো প্রশ্নের উত্তর করা খুব সহজ হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু ইংলিশটা আমাদের আলোচনা করা। তো আমরা ইংলিশটাই ফোকাস করব, বাংলাটা আপনারা নিজেরা দেখে নেবেন। কোয়েশ্চেন নাম্বার 1-এ কী রয়েছে? হুইচ পিরিয়ড মার্কস দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। চাইল্ডহুড মানে বাল্যকাল আমরা জানি, অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্ক কাল। এই প্রাপ্তবয়স্ক কাল এবং বাল্যকালের মধ্যে কোন সময়কালটাকে ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়? আমরা জীবন বিকাশের যে 4টি স্তর পড়েছিলাম, ইনফ্যান্সি, চাইল্ডহুডের আবার 2টো ভাগ ছিল, আর্লি চাইল্ডহুড এবং লেট চাইল্ডহুড। কিছু কিছু মনোবিজ্ঞানী আবার মধ্য বাল্যকালও ভাগ করে, অ্যাডোলেসেন্স পিরিয়ড, প্রাপ্তবয়স্ককাল, অর্থাৎ কিছু যে ভাগ ছিল, 4-5টা ভাগে ভাগ করা ছিল, সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখানে অপশানে কী রয়েছে? যে আর্লি চাইল্ডহুড প্রথম বাল্যকাল, অপশান বিতে রয়েছে মিডিল চাইল্ডহুড, অপশান সিতে রয়েছে প্রিপারেশনাল পিরিয়ড, অপশান ডিতে রয়েছে অ্যাডোলেসেন্স পিরিয়ড। তো এখানে উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশান ডি বা 4 নাম্বার আমাদের আনসার হয়ে যাবে, অ্যাডোলেসেন্স বা কৈশোরকাল। কৈশোরকালকে কেন রূপান্তরকাল বলা হয়? তো এখানে অ্যাডোলেসেন্স সম্পর্কে কিছু কি দেওয়া রয়েছে। অ্যাডোলেসেন্স বা কৈশোরকালকে ট্রানজিশনাল পিরিয়ড বলার মেন কারণ হচ্ছে যে সাধারণত এই সময় কোন বয়সে থাকে? এই সময় শিশুরা 12 থেকে 20 বছর বয়সের মধ্যে থাকে। আর এই সময় শিশুরা প্রচুরভাবে ইমোশনাল একটা স্ট্যাবিলিটি থাকে না তাদের মধ্যে, তাদের মনের মধ্যে একটা সবসময় ঝড় চলে যায়। তাই জন্য স্ট্যানলি হল এই পিরিয়ডটাকে স্টর্ম অ্যান্ড
স্ট্রেস বা ঝড়ঝঞ্ঝার সময়কাল বলে উল্লেখ করেছেন। তো এই সময় বাচ্চাদের আমরা যখন ছিলাম তখন আমাদের মধ্যে একটা ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ ছিল বা প্রচণ্ড যে কোনো কাজের প্রতি এনার্জি থাকে। এই সময়টাকে গোল্ডেন পিরিয়ডও বলা হয়। আর এই সময়ের মধ্যে সবথেকে বেশি মানসিকভাবে বিপর্যস্ততা দেখা যায়। এই সময়ে শিশুরা বা এই সময়ে যারা থাকে বাচ্চারা, তাদেরকে আমরা বাচ্চাও বলতে পারি না, এই সময়ে যারা থাকে, যে সমস্ত মানুষরা থাকে, কখনো কখনো অ্যাডোলেসেন্স পিরিয়ড বা কৈশোরকালটা 11-12 থেকেও শুরু হয়। তো এই সময় যে সমস্ত মানুষরা বিলং করে, যাদেরকে আমরা টিনএজার বলি, তারা না পারে ছোটদের সঙ্গে বা বাল্যকালে যে সমস্ত শিশু রয়েছে তাদের সঙ্গে নিজেকে ইনক্লুড করতে, তাদের সঙ্গে খেলা করতে, না পারে প্রাপ্তবয়স্কদের সঙ্গে কোনো যুক্তিসম্পন্ন আলোচনায় বা কোনো যুক্তিসঙ্গত কাজে যোগ দিতে, তারা না পারে বড়দের সঙ্গে যোগ দিতে, না পারে ছোটদের সঙ্গে বা বাল্যকালে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের সঙ্গে মিলেমিশে খেলা করতে। তো তাদের মধ্যে একটা একাকিত্ব বা যে দোদুল্যমানতা বাল্যকাল এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে, যে আমরা কোন স্তরে রয়েছে, আমরা কি বড় হয়ে গেছি না আমরা ছোট, তারা ছোটও থাকে না, তারা বড়ও হয়ে যায় না, তারা একটা কৈশোরকালের মধ্যে বিলং করে। তো এই সময়টা তাদের মধ্যে যে মানসিক দোদুল্যমানতা দেখা যায়, তো এই সময়টাকে শৈশবকাল আর যৌবনের রূপান্তরকাল, এখানে আমি শৈশবকাল করে দিয়েছি, এটা বাল্যকাল হতো। তো বাল্যকাল এবং যে প্রাপ্তবয়স্ককাল, সেই সময়কাল ট্রানজিশনাল বা দোদুল্যমানতা দেখা যায় বলে এই সময়টাকে ট্রানজিশনাল পিরিয়ডও বলা হয়। তো এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে? কৈশোরকাল বা সন্ধিকালের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, যুক্তি দিয়ে সমস্যার সমাধান করে। আর স্ট্যানলি হল এই স্তরকে ঝড়ঝঞ্ঝার সময়কাল বলেছে, ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়, কারণ বাল্যকাল এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে দোদুল্যমানতা দেখা যায়। আশা করছি কোশ্চেনটা বোঝা গেছে। যে কোনো জায়গায় এই কোশ্চেনটা এলে কিন্তু আপনারা সহজেই ইজিলি করতে পারবেন। চলে যাব আমরা 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে আমাদের কি রয়েছে? 2 নম্বর কোশ্চেনটাও কিন্তু আমরা ইংলিশটাই পড়ব। কোশ্চেন নাম্বার 2-এ কী রয়েছে? যে হুইচ অফ দ্য ফলোয়িং উড রিকোয়ার্ড ইউজ অফ গ্রস মোটর ডেভেলপমেন্ট। তো গ্রস মোটর ডেভেলপমেন্ট কি, প্রথমে আমাদের এটা বুঝতে হবে, তারপর আমাদের প্রথম ফোকাস হবে যে আমরা কোয়েশ্চেনটা বুঝবো, যে কোয়েশ্চেনে কি বলেছে। কোয়েশ্চেনটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু উত্তর আমাদের একটা সেকেন্ডও লাগবে না করতে। তো সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনে ফোকাস করতে হবে। তো আমরা আলোচনা করেছিলাম বিকাশের নীতিতে। যদি আপনারা কেউ বিকাশের নীতিটা না দেখে থাকেন, চ্যানেলে বিকাশের নীতির ওপর ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, নয়তো কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পুরোনো ভিডিওগুলো আগে দেখুন। তো গ্রস মোটর হচ্ছে, বিকাশের নীতি হচ্ছে গ্রস মোটর টু ফাইন মোটর। গ্রস মোটর টু ফাইন মোটর। গ্রস মোটরটা কী জিনিস হয়? গ্রস মোটর হচ্ছে বৃহত্তর পেশি, আর ফাইন মোটর হচ্ছে সূক্ষ্ম পেশি। তো মানব শরীর, এখানে দেখুন আমি একটা ছবি দিয়েছি মানুষের শরীরে মাসল সম্মত, পেশি সম্মত। তো এই ছবিটার মধ্যে দেখুন যে বৃহত্তর অঙ্গ কোনগুলোকে বুঝি। দেখুন এই গোটা পাটাকে চালানোর জন্য যে আমাদের বড় পেশিটা থাকে, অর্থাৎ শরীরের এই মেন জায়গাটা যে বড় পেশিটা থাকে, সেটা আমাদের গোটা পাটাকে চালাচ্ছে। বা এই যে হাতটাকে আমরা চালনা করব, সেই হাতটা চালনা করার ক্ষেত্রে আমাদের এই যে হাতের ওপরের অংশে যে বড় পেশিটা থাকে, সেই পেশিগুলো হচ্ছে গ্রস মোটর বা বৃহত্তর পেশি। মানব শরীরের যখন বিকাশ হয়, একটা শিশু যখন আস্তে আস্তে বিকাশ লাভ করে, তার বৃহত্তর অঙ্গ বা গ্রস মোটর যে মোটরগুলো, শরীরে যে বৃহত্তর পেশিগুলো, সেগুলো আগে বিকাশ লাভ করে, সেই তুলনায় যে ফাইন মোটর বা শরীরে সূক্ষ্ম পেশিগুলো রয়েছে। সূক্ষ্ম পেশিগুলো কোথায় রয়েছে? আমাদের চোখের পাতা নড়ানো সরানোর জন্য আমাদের সূক্ষ্ম পেশি, আমাদের হাতের আঙুলগুলো। একটা বাচ্চা যখন দেখবেন ছোটোবেলায় খেলা করে, তখন সমগ্র অঙ্গকে ব্যবহার করে, কারণ তার সমগ্র অঙ্গের বা যে গ্রস মোটরগুলো সেগুলোর বিকাশ হয়ে গেছে। তার ফাইন মোটর যে সূক্ষ্ম অঙ্গগুলো, সেগুলোর বিকাশ পরে ঘটে। একটা বাচ্চার দেখবেন হাতের লেখা কিন্তু খুব একটা ভালো হয় না ছোটোবেলায়, কিন্তু যত বড় হয় তার হাতের লেখাটা ভালো হয়। অর্থাৎ হাতের আঙুলগুলোতে তো ফাইন মোটর রয়েছে, মানে সূক্ষ্ম পেশি রয়েছে, সেই পেশিগুলো বিকাশ লাভ করতে তার সময় লাগে। তো যখন বিকাশ লাভ করে যায় তখন হাতের লেখা ভালো হয়ে যায়। ছোটোবেলাকায় আমাদের সবাইকারই কাকের ঠ্যাং বকের ঠ্যাং হাতের লেখা হয়, কিন্তু বড় হয়ে গিয়ে সে হাতের লেখাটা সুন্দর মার্জিত হয়ে যায় এই ফাইন মোটর ডেভেলপমেন্টের জন্য। তো আমরা যখন কোনো সুতো পরাবো, বা এখানে দেখুন দেওয়াও রয়েছে তুলির সাহায্যে কাগজে ছবি আঁকা, কাগজের টুকরো কাটা, সূচে সুতো লাগানো, বা মেয়েরা যে কাজল পরে চোখে, বা
টিপ পড়ে, অর্থাৎ ছোট ছোট আঙুলগুলোকে ব্যবহার করে, চোখের পাতাগুলোকে ব্যবহার করে আমরা যে দেখছি, এগুলো কিন্তু সব ফাইন মোটর। আর বড় বড় পেশিগুলো, যেগুলো সমগ্র পেশিগুলো রয়েছে, সমগ্র শরীরকে চালনা করে, সেগুলো হচ্ছে আমাদের গ্রস মোটর। তো এখানে কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং উড রিকোয়ার মানে নিম্নলিখিত কোনটি প্রয়োজন কাজে গ্রস মোটর স্কিল, মানে বৃহত্তর পেশির কাজে প্রয়োজন। অপশান এতে বলছে পেন্টিং অর পেপার ইউজিং ব্রাশ। অপশান বিতে বলা হয়েছে কাটিং অ্যান্ড পেস্টিং বিটস অফ পেপার। অপশান সিতে বলছে থ্রেডিং দ্য নিডল। অপশান ডিতে বলা হয়েছে ওয়াকিং অ্যান্ড রানিং। তো কি বললাম, ওয়াকিং এবং রানিংয়ের জন্য আমাদের কিসের প্রয়োজন? দেখুন, একে দেখে মনে হচ্ছে ছুটছে, তো এখানে কিন্তু আমাদের গ্রস মোটর বা বৃহত্তর পেশির প্রয়োজন। তো সেক্ষেত্রে বিকাশের নীতি বা বিকাশের যে প্রথম চ্যাপ্টারগুলো, সেগুলো আপনাদের প্রয়োজন। আমি ইংলিশটাই দেখছি বা ইংলিশটাই বলছি, আপনারা বাংলাটা একটু কাইন্ডলি দেখে নেবেন। এটা আপনাদের সুবিধার জন্য ইংলিশটা আলোচনা করা, যাতে আপনাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আপনারা করে আসতে পারেন। তো এখানে দেখুন, শরীরের বৃহত্তর অঙ্গের বিকাশের মধ্যে কি রয়েছে, সমগ্র হাত রয়েছে, সমগ্র পেশি রয়েছে, সমগ্র পা রয়েছে। আর শরীরের সূক্ষ্ম অঙ্গের বিকাশের মধ্যে চোখের পাতা, আঙুলের পেশি ইত্যাদি রয়েছে। তো এগুলো আমরা আলোচনা করেছি। এবার চলে যাব আমরা 3 নাম্বার কোয়েশ্চেনে। এখানে কিন্তু 15টা কোয়েশ্চেন রয়েছে। 15টা কোয়েশ্চেন রাখার মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা 30টা কোয়েশ্চেন আলোচনা করতে গেলে আমরা কিন্তু ডিসকাস করতে পারবো না। তো 3 নাম্বার কোয়েশ্চেনে কি রয়েছে, 3 নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে যে দ্য ফার্স্ট প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। তো প্রথমে আমাদের একটু জানা প্রয়োজন, যারা নতুন পড়ছেন বা প্রথম শুরু করেছেন, টেট দেবেন, তাদের জন্য সোশ্যালাইজেশন হচ্ছে সামাজিক বিকাশ। আমরা বলতে পারি যে আমাদের তো বিভিন্ন রকম বিকাশ রয়েছে, তার মধ্যে সোশ্যালাইজেশন হচ্ছে সিম্পলি সামাজিক বিকাশ, অর্থাৎ সমাজে কিভাবে চলবো, সমাজ প্রত্যাশিত, সমাজ আপনার থেকে কী প্রত্যাশা করে, যে আপনি মানুষের সঙ্গে যখন রাস্তায় বেরোবেন, তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বা ভদ্র আচরণ করবেন। তো যখন সমাজ আপনাকে ভালো ছেলে বা মেয়ে বলবে, তখনই কিন্তু আপনার সোশ্যালাইজেশন কমপ্লিট বা সামাজিক বিকাশ কমপ্লিট। অর্থাৎ বয়স্কদের সঙ্গে কিভাবে কথা বলবো, তাদেরকে কিভাবে সম্মান দেবো, বা রাস্তাঘাটে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবো। এই ধরনের কিছু মানুষ থাকে যাদের সামাজিক বিকাশ হয় না, কারোর সঙ্গে কথা বলতে চায় না, একদম চুপচাপ থাকে, তাদের কিন্তু সামাজিক বিকাশ হয় না বা সোশ্যালাইজেশন হয় না। তো সামাজিক বিকাশও আমরা আলোচনা করেছি, আপনারা আগের ভিডিও দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। তো প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের দুটো প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ সামাজিক বিকাশ কিভাবে হয়, দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়। আর এই দুটো প্রক্রিয়ায় কিছু এজেন্ট রয়েছে। সামাজিকীকরণের প্রাথমিক এজেন্টগুলোর মধ্যে কী কী রয়েছে সেটা আমরা পরে আলোচনা করব। আগে অপশানগুলো দেখি। অপশান এতে বলা হচ্ছে ফ্যামিলি, অপশান বিতে বলা হচ্ছে স্কুল, অপশান সিতে বলা হচ্ছে ফ্রেন্ড, অপশান ডিতে বা 4-এ বলা হয়েছে মিডিয়া। তো এখানের মধ্যে উত্তর কী হয়ে যাবে, অপশান এ ফ্যামিলি। একটা শিশু যখন জন্মায়, তখন তার মা তার সঙ্গে কথা বলতে শুরু করছে, তার সঙ্গে গল্প করছে, তাকে আদর করছে। তো মায়ের কোল থেকে শিশুর সামাজিকীকরণ শুরু হয়ে যাচ্ছে। তাহলে মায়ের কোলটা সে কোথায় পাচ্ছে, তার পরিবারের লোক যখন তাকে আদর করছে, তার সঙ্গে কথা বলছে। বাচ্চাদের সঙ্গে যখন বড়রা কথা বলে, দেখবেন যেন এমনভাবে কথা বলে যে বাচ্চাটা সব বুঝতে পারছে, এইরকমভাবে কথা বলে। তো সেক্ষেত্রে কিন্তু তার সামাজিকীকরণ তার পরিবার থেকে, তার মায়ের কোল থেকে শুরু হয়ে যাচ্ছে। তো প্রথম এবং প্রাথমিক যে এজেন্ট, সামাজিকীকরণের 2 রকম মাধ্যম হয়, একটা হচ্ছে প্রাথমিক বা মুখ্য এজেন্ট, আর 2 নম্বর হচ্ছে যে সেকেন্ডারি বা গৌণ এজেন্ট। প্রাথমিক এজেন্টের মধ্যে আমাদের প্রথমে কী পেলাম, ফ্যামিলি পেলাম, তারপর পিতামাতা বা পরিবার, শিক্ষক, বিদ্যালয়, সহপাঠী ও খেলার সাথী। সামাজিকীকরণের গৌণ মাধ্যম হচ্ছে খবরের কাগজ, পত্রপত্রিকা, টিভি, রেডিও, ক্লাব। অর্থাৎ আমাদের যে কিভাবে আচরণ করতে হবে বা কিভাবে চলতে হবে, এটা আমরা খবরের কাগজ বা টিভিতে বিভিন্ন ধরনের সিরিয়াল দেখে বাচ্চারা দেখবেন বিভিন্ন রকম আচরণ করে। তো এইগুলোও আমাদের সামাজিকীকরণে সাহায্য করে। কিন্তু প্রথম এবং প্রাথমিক মাধ্যম হচ্ছে তার ফ্যামিলি, তারপর তার স্কুল, তারপর তার সহপাঠী এবং যে খেলার সাথী। সামাজিকীকরণে কিন্তু পিয়ার গ্রুপ বা সহপাঠীরও বিরাট একটা ভূমিকা থেকে থাকে। চলে যাব আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার পড়ানো কি ফাস্ট হয়ে যাচ্ছে, আমি কি কোনো জায়গায় বোঝাতে পারছি না। কারণ এই জিনিসগুলো জানা কিন্তু আমার ভীষণভাবে প্রয়োজন, কারণ আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো সেক্ষেত্রে। তো 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। 4 নাম্বার কোয়েশ্চেনে রয়েছে যে
The belief that physical objects such as doll, car, etc. have life-like equalities is called it. বলছে এটা সিম্পলি হচ্ছে শিশুরা বিশ্বাস করে যে বিভিন্ন রকম বস্তু যেমন পুতুল, গাড়ি ইত্যাদি প্রাণ রয়েছে। তো সেক্ষেত্রে এটা কী ধরনের চিন্তাভাবনা বা কী ধরনের ধারণা? অপশান এতে বলা হচ্ছে অ্যানিমিস্টিক থিঙ্কিং, অপশান বিতে বলা হচ্ছে হায়ারকিক থিঙ্কিং, অপশান সিতে বলা হচ্ছে যে সেন্ট্রেশন, অপশান ডিতে বলা হচ্ছে ক্যাটাগরাইজেশন। তো ক্যাটাগরাইজেশন বা শ্রেণীকরণ বলতে কী বোঝায়? যে একটা শ্রেণীগত ধারণা কথা বলা হয়েছে। এখানে উত্তর আমাদের কী হয়ে যাবে? একদম চোখ বুজে আমাদের অ্যানিমিস্টিক থিঙ্কিং। এই কোশ্চেনটা কোথা থেকে এসছে বলুন তো? এই কোশ্চেনটা এসছে পিঁয়াজের যে তত্ত্ব, পিঁয়াজের তত্ত্ব থেকে। তো পিঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের 4টে স্তর আমরা পড়েছিলাম। তো পিঁয়াজের 4টে তত্ত্বের মধ্যে প্রথম স্তরটা হচ্ছে সংবেদন সঞ্চালন, তারপর প্রাক সক্রিয়তা, তারপর হচ্ছে মূত সক্রিয়তা স্তর, তারপর হচ্ছে যৌতিক সক্রিয়তা স্তর। এখানে কিন্তু অ্যানিমিস্টিক থিঙ্কিং বা সমস্ত জিনিসের মধ্যে প্রাণ আছে এই চিন্তাভাবনাটা শিশুদের প্রাক সক্রিয়তা স্তরে দেখা যায়। প্রাক সক্রিয়তা স্তর হচ্ছে অপারেশনাল স্টেজ। এখানে সময়সীমা হচ্ছে 2 থেকে 7, অর্থাৎ 2 থেকে 7 বছর বয়সী শিশুরা প্রাক সক্রিয়তা স্তরে অবস্থান করে। আর তাদের এই সময় 4টে প্রধান বৈশিষ্ট্য দেখা যায়। একটা হচ্ছে বাস্তবতা, 2 হচ্ছে সর্বপ্রাণবাদ, 3 হচ্ছে যৌক্তিকতা, 4 হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার। এখানে দেখুন সর্বপ্রাণবাদ বলে যেটা রয়েছে, অর্থাৎ বাচ্চারা মনে করে যে সব কিছুর মধ্যে প্রাণ রয়েছে। একটা বাচ্চা যদি পড়ে যায় কোথাও গিয়ে, সেখানে যদি কেটে যায়, ধরুন পড়ে গেল মাঠে খেলতে গিয়ে, তো বাবা মা যদি বলে দাঁড়াও তাকেও মেরে দিচ্ছি, যদি মাটিটাকে 2বার থাবড়ে দেওয়া হয়, দেখবেন বাচ্চারা খুশি হয়ে যায়। কারণ সে মনে করে যে আমার লাগলো তার কাছে, বা তার থেকে আমি আঘাত পেয়েছি, তাকে আঘাত করলে তাহলে ঠিক আছে। কারণ এই সময় তো বদলের নীতি কাজ করে, বদলার নীতি, যে তুমি আমার কিছু ছিঁড়েছো তো আমিও তোমার ছিঁড়বো। এটা কোহলবার্গের তত্ত্বে আমরা পড়েছিলাম। তো এখানেও কিন্তু এটা সর্বপ্রাণবাদ। প্রত্যেকটা জিনিসকে তারা মনে করে তাদের মধ্যে প্রাণ রয়েছে। এটা গাড়ি চলছে, তার মানে গাড়ির মধ্যে প্রাণ রয়েছে। ওই জন্যই কিন্তু বাচ্চারা কার্টুন দেখতে ভালোবাসে, যে প্রত্যেকটা জিনিস চলমান। কখনো দেখি বই কথা বলছে, কখনো টিভি কথা বলছে, কখনো গাছ কথা বলছে, কখনো ফল কথা বলছে। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো কিন্তু অ্যানিমিস্টিক চিন্তাভাবনাকে বা থিঙ্কিংকে সাপোর্ট করে। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে। 5 নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে? 5 নম্বর কোয়েশ্চেনে রয়েছে যে এখানে এই কোয়েশ্চেনটার প্যাটার্নটা কিন্তু আমাদের সম্পর্কে সচেতন হতে হবে। যারা কম্পিটিটিভের প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য তো কোনো সমস্যা নেই, কারণ রিজনিংয়ে কিন্তু এই পার্টটা থাকে, অ্যাসার্টন আর হচ্ছে রিজন। এখানে এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। এখানে 2টো স্টেটমেন্ট থাকে। 2টো স্টেটমেন্টের মধ্যে সবসময় 2টো স্টেটমেন্টকে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এটাও কিন্তু আমাদের পেঁয়াজের যে তত্ত্ব বা পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্ব, সেই বৈশিষ্ট্য থেকেই নেওয়া। যদি আপনি পেঁয়াজের তত্ত্বটা ভালো করে বুঝে যান, এখানে কিন্তু অনেকটা নাম্বার আপনি গ্যাপ করতে পারবেন। কারণ পেঁয়াজে কোহলবার্গ এবং ভাইগটস্কির তত্ত্ব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেন্ট্রাল রেটে তো বরাবর এখান থেকে কোয়েশ্চেন আসেই। তো এটাও সেন্ট্রাল রেটের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা আমরা পড়ি। অ্যাসার্টনে কী রয়েছে? অ্যাসার্টনে বলছে যে 4-year-old রিয়া ক্যান নট টেক ইন্টু কনসিডারেশন দ্য হাইট অ্যান্ড width of the 2 baskets the same timeline, pouring the same amount of water into tall and wide bakers. রিজনটা কি বলা হচ্ছে? বলছে এখানে প্রথমটা বাংলা কি, যে 4 বয়সী রিয়া একটা লম্বা ও চওড়া পাত্রে, অর্থাৎ প্রথমে একটা লম্বা পাত্র, ধরি আমরা গ্লাসের মধ্যে জল ছিল, এতটা ধরুন জল ছিল, তারপর সেই জলটাকে একটা বাটিতে ট্রান্সফার করা হলো, একই পরিমাণ জল। তো সেই জলটা যে ট্রান্সফার করা হলো, দুটো, এটা তো লম্বা, তার দৈর্ঘ্য প্রস্থ আলাদা, বাটিরও দৈর্ঘ্য প্রস্থ আলাদা, কিন্তু সে দুটোর মধ্যে কম্বিনেশান খুঁজে পায় না, যে বা সেই জিনিসটার মধ্যে ধারণা বুঝতে পারে না যে কোনটার মধ্যে বেশি জল রয়েছে। বাটিটাই কিন্তু বেশি আকার ধারণ করে, সে মনে করে যে বাটিটার মধ্যে বেশি জল রয়েছে। তো 2 নম্বর পয়েন্টে কি, রিজনে কি বলা হচ্ছে? রিয়া ইজ অ্যাট অপারেশনাল স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাজ পার জিন পিয়াজে। তো বলছে এখানে যে তার কারণ হিসেবে বলা হচ্ছে যে রিয়া
পেঁয়াজের প্রাক সক্রিয়তার যে স্তর সেই স্তরের মধ্যে রয়েছে। তাহলে কি দেখবেন যে পেঁয়াজের যে 4টে স্তর রয়েছে, সংবেদন, সঞ্চালন, প্রাক সক্রিয়তার, মূর্ত সক্রিয়তার, একটু আগেই আমরা পেঁয়াজের একটা প্রশ্ন করলাম। এবার 2 নম্বর কোশ্চেনটাও কিন্তু পেঁয়াজের যে তত্ত্ব সেখান থেকেই এসছে। তো প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পড়েছিলাম একটু আগে, যে বাস্তবতা, সর্বপ্রাণবাদ, যৌক্তিকতা এবং অবযুক্তিপূর্ণ বিচার চলে আসে। তো অবযুক্তিপূর্ণ বিচার আর অর্থাৎ এই বাস্তবতা, এইখানে কিন্তু এই জিনিসটা চলে আসে যে এই সময় কিন্তু প্রাক সক্রিয়তা স্তরের মধ্যে যে সমস্ত শিশুরা থাকে 2 থেকে 7 বছর বয়সী, তারা না অপোজিট চিন্তা করতে পারে না। তারা চিন্তা করতে পারে যে 2 + 2 = 4 হয়, কিন্তু 4 - 2 = 2 হয়, এটা তারা ভাবতে পারে না, মানে উল্টোটা ভাবতে পারে না। যে একটা লম্বা গ্লাসে ধরুন 50 মিলিলিটার জল ছিল, সেই গ্লাস থেকে ট্রান্সফার করে একটা বাটিতে সেই 50 মিলিলিটার জল দেওয়া হলো। যেহেতু বাটিটা গোলটা চওড়া, তো সে মনে করলো বাটিটার মধ্যে বেশি জল রয়েছে, কিন্তু সে বুঝতে পারে না যে যেহেতু গ্লাসটা লম্বা ছিল তার জন্য জলটা সেখানে কম মনে হচ্ছিল, আর যেহেতু বাটিটা দিতে পাতলা, তো বাটিটা চওড়া মতো রয়েছে, তো সেক্ষেত্রে বাটিটাতে একই জল রয়েছে বা দুটো জলই একই, এই ধারণাটা তারা সম্পূর্ণ করতে পারে না। এখানে উত্তরে কি বলা হয়েছে, বোথ এ অ্যান্ড আর, যে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসারশন আর আপনাদের রিজন, এই দুটোর মধ্যে বলা হয়েছে যে বোথ এ এবং আর ট্রু, মানে সত্য। আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, বলছে আর যেটা মানে রিজন যেটা, সেটা এর সঠিক যে ব্যাখ্যা। আর 2 নম্বরে কি বলা হয়েছে, বোথ এ এবং আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন, বলছে দুটোই ঠিক কিন্তু আরটা ঠিক যেন এর এক্সপ্লেনেশন হলো না। অপশান 3-এ বলা হয়েছে এ ইজ ট্রু বাট আর ইজ ফল। অপশান বিতে বলা হয়েছে বোথ এ আর আর ফলস। এখানে সঠিক উত্তর কিন্তু অপশান এই হবে, বোথ এ এবং আর দুটোই ঠিক, মানে এই স্টেটমেন্টটাও ঠিক যে দুটো লেন্থকে সমপরিমাণ জলকে দুটো পাত্রের মধ্যে রাখার ফলে সে উচ্চতা এবং প্রস্থ বুঝতে পারছে না। আর অপশান বিতে বলা হয়েছে যে রিহা যেহেতু প্রাক সক্রিয়তা স্তরের মধ্যে রয়েছে, তো এই বৈশিষ্ট্যটা প্রাক সক্রিয়তা স্তরের মধ্যে থাকে, দুটোই কিন্তু ঠিক। তাহলে এ এবং আর উভয়ই সত্য এবং এ হলো আর এর সঠিক ব্যাখ্যা। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ কী রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 6-এ বলা হচ্ছে যে গিভিং কিউজ অ্যান্ড অফারিং সাপোর্ট। তো বাচ্চাদেরকে কখনো কখনো আমরা কি করি, যে যখন কোনো বাচ্চা কিছু মনে করতে পারছে না, আমরা তাদেরকে কিছু ক্লু দিই, কিছু সাপোর্ট দিই, যাতে তারা তাদের যে লক্ষ্যমাত্রা শেখার সেটাতে পৌঁছতে পারে। টু চিলড্রেন অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড ইজ ইন এক্সাম্পল অফ, বলছে আমরা প্রয়োজন মতো বাচ্চাদেরকে যে কিছু ক্লু দিচ্ছি বা তাদেরকে প্রয়োজন মতো সাপোর্ট দিচ্ছি তাদের শেখার জন্য, এটাকে কি বলা হয়। অপশান নিতে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং, অপশান সিতে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট, অপশান সিতে বলা হচ্ছে কন্ডিশনিং, অপশান 4-এ বলা হয়েছে কগনিটিভ কনফ্লিক্ট, মানে জ্ঞানমূলক দ্বন্দ্ব, কন্ডিশনিং, রিইনফোর্সমেন্ট। তো এটাকে কি বলা হয়, শক্তিবৃদ্ধি, কন্ডিশনিং, জ্ঞানীয় দ্বন্দ্ব। তো আমরা যখন ভাইগটস্কির তত্ত্ব পড়েছিলাম বা আলোচনা করেছিলাম, তখন কিন্তু সম্পূর্ণরূপে আমরা দেখেছিলাম যে ভাইগটস্কি যে সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব রয়েছে, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কী ছিল, স্ক্যাফোল্ডিং। অপশান এ আমাদের সঠিক উত্তর। স্ক্যাফোল্ডিং কেন, স্ক্যাফোল্ডিংটা কি, স্ক্যাফোল্ডিং হচ্ছে অ্যাসিস্টেড লার্নিং, ভাড়াবন্ধন বা মাচা নির্মাণও একে বলা হয়। ভাড়াবন্ধন বা স্ক্যাফোল্ডিং বলতে বোঝায় সমস্যা সমাধানে বা শিখনে বাচ্চাদের সহায়তা করা, কখনো কখনো কোনো কিছু মনে করিয়ে দেওয়া, কিছু সংকেত দেওয়া, সমস্যাকে ছোট ছোট অংশকে ভাগ করা বা কিছু প্রশ্ন করে তাদেরকে যে মেন যে শিক্ষণীয় লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে দেওয়াটাকেই কিন্তু আমরা স্ক্যাফোল্ডিংয়ের আওতায় ফেলতে পারি বা
মাচা নির্মাণ করা বা ভাড়া দেওয়া। ভাড়া বা মাচা নির্মাণ করা থেকে মনে আসে যে যখন দেখবেন বড় বড় বিল্ডিং তৈরি হয়, তো বিল্ডিংগুলো কিন্তু সে বিশাল বিশাল বাঁশের মাচা বা ভাড়া নির্মাণ করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই স্ক্যাফোল্ডিং বা মাচা নির্মাণ বা ভাড়া নির্মাণ এটা আমাদের মনে রাখতে হবে, যে শিক্ষকরা এখানে ক্লু দিয়ে বা সমস্যাতে কিছু সাহায্য করে শিক্ষার্থীদের কিন্তু বিশাল যে শিক্ষার যে বিল্ডিং সেটা তৈরি করতে সাহায্য করে থাকেন। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেনগুলো কেমন লাগছে বা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আমি কিন্তু অপেক্ষায় থাকি যে আমি যে কাজটা করলাম সেই কাজটা কতটা ঠিক হচ্ছে বা কোনো সমস্যা আসছে কি না। দ্য অ্যাপ্লিকেশন অফ ভাইগটস্কি থিওরি। দেখুন আমরা এখানে কিন্তু দুটো পেঁয়াজের প্রশ্ন পেলাম পেঁয়াজের থিওরি থেকে, এবার একটা প্রশ্ন পেলাম পেঁয়াজের থিওরি থেকে একটু আগে যে স্ক্যাফোল্ডিংটা, আবার একটা কোয়েশ্চেন পাচ্ছি পেঁয়াজের তত্ত্ব থেকে যে দ্য অ্যাপ্লিকেশন অফ ভাইগটস্কি থিওরি টু চিলড্রেন এডুকেশন প্রপোজেস। বলছে শিশুদের শিক্ষায় ভাইগটস্কি তত্ত্বের যে প্রয়োগের প্রস্তাব করা হয়েছে সেগুলোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। অপশান এতে বলছে কোলাবোরেটিভ লার্নিং, অপশান 2 বলা হচ্ছে অপারেন্ট লার্নিং, অপশান 3 বলা হচ্ছে রোট লার্নিং, অপশান 4 বলা হচ্ছে প্যাসিভ লার্নিং। প্যাসিভ লার্নিং মানে কি? নিষ্ক্রিয় যে শিখন, তাহলে অবশ্যই কখনোই হবে না। রোট লার্নিং মানে মুখস্থ করা। ভাইগটস্কি নির্মাণবাদ বা কনস্ট্রাকটিভিজম কিন্তু কখনোই রোট লার্নিংয়ের কথা বলে না। তো সেক্ষেত্রে ভাইগটস্কি কী করে বলবে, যদিও তিনি সামাজিক নির্মিতিবাদী তবুও বলবেন না। অপারেন্ট কন্ডিশনিংয়ের কথা কে স্কিনার বলেছেন, ইনি তো বলেনি। পড়ে রইল কোলাবোরেটিভ লার্নিং বা সহযোগীমূলক শিখন। এখানে কিন্তু ভাইগটস্কি সহযোগীমূলক শিখনের বা একে অপরের সঙ্গে সাহায্য করে সমবায় পদ্ধতিতে পড়ার যে শিক্ষা এটার উপর বারবার তিনি জোর দিয়েছেন। তো অপশান এ হয়ে যাবে আমাদের উত্তর। আনসার কিন্তু আমি আগে স্লাইডে দিতাম, এখন আমি আনসার স্লাইডে দিই না। তার কারণ হচ্ছে আপনারা প্র্যাকটিস করার সময় আপনাদের অসুবিধা হয়, আপনারা অনেকবার আমাকে কমেন্ট করে জানিয়েছেন। তো এবারে কোয়েশ্চেনের আনসার কিন্তু আছে, কিন্তু অন্য জায়গায়। চলে যাবো আমরা 8 নাম্বার কোয়েশ্চেনে। আমরা প্রায় চলে এসেছি আমাদের কোয়েশ্চেনে, অর্ধেক আমাদের হয়ে গেল। 15টা কোয়েশ্চেন রয়েছে, এরপর দিন আমরা বাকি কোয়েশ্চেনগুলো আলোচনা করব। তো 8 নাম্বার কোয়েশ্চেনে কি রয়েছে, ইন কোহলবার্গ ড্যাশ অফ দ্য moral development the individual strives to maintain the expectation of other rather than focus on consequences of one situation। এখানে কি বলা হয়েছে যে কোহলবার্গের যে নৈতিক বিকাশের তত্ত্ব, সেখানে নিজের কাজের যে ফল সেইটার ওপর মনোনিবেশ না করে আমরা সবসময় কি করি, যে অন্যের প্রত্যাশা অনুযায়ী বা অন্যের কাছ থেকে প্রত্যাশার কিছু আশা করে থাকি। যেমন আমি কিছু করলাম, সেই কিছু করে যেটা খারাপ ফল হলো সেইটা আমার ফোকাস নেই। আমি যে কাজটা করলাম তার ফলে আমার মা বাবা কীভাবে রিয়াক্ট করছে বা আমার টিচাররা কীভাবে রিয়াক্ট করছে সেটার ওপর আমরা ফোকাস করে থাকি। এটাই স্বাভাবিকভাবে হয় যে আমরা কোনো কিছু একটা কাঁচ ভেঙে ফেললাম, কাঁচের একটা বাটি ভেঙে ফেললাম, কি কাঁচের একটা গ্লাস ভেঙে ফেললাম। তো ভেঙে ফেললাম একটা কাঁচটা, আমরা ক্ষতি করলাম, আমরা সেটা ভাবি না। আমরা ভাবি যে এটা ভেঙে যে ফেললাম মা কি বলবে, কি বাবা কি বলবে, বা কোনো আমি একটা কাজ করলাম তো সেক্ষেত্রে আমার গুরুজনরা কি বলবে, আমার শিক্ষকরা কি বলবে। তো এটা কিসের উদাহরণ? অপশান এ বলছে প্রি অপারেশনাল লেভেল, অপশান বিতে বলা হয়েছে প্রি কনভেনশনাল লেভেল, অপশান 3 বলা হয়েছে কনভেনশনাল লেভেল, অপশান 4 বলা হয়েছে যে পোস্ট কনভেনশনাল লেভেল। আমরা দেখেছি যে কোহলবার্গের তত্ত্বে 3টে যে পর্যায় রয়েছে, আর তার 3টে পর্যায়ের কিন্তু দুটো করে স্টেজ রয়েছে, দুটো করে লেভেল রয়েছে। অর্থাৎ স্টেজ হচ্ছে 3টে আর স্তর হচ্ছে মোট 6টা। তো প্রথাগত স্তর, প্রাক প্রথাগত, প্রথাগত এবং উত্তর প্রথাগত, এই 3টে স্তর রয়েছে। এখানে যে প্রথাগত স্তর রয়েছে বা সেকেন্ড যে স্তরটা কনভেনশনাল লেভেল, সেই কনভেনশনাল লেভেলে কিন্তু বাচ্চাদের যে মোরাল আচরণ বা নৈতিক আচরণ, এই সময়কাল কখন 10 থেকে 13 বছর বয়স পর্যন্ত, এই সময়কার বাচ্চাদের মোরাল আচরণ বা নৈতিক আচরণ কী দ্বারা নির্ধারিত হয়? অন্যান্যদের অনুমোদন দ্বারা আর সমাজ দ্বারা। অর্থাৎ আমাদের সমাজ কি বলবে, এই কাজটা আমি করে ফেললাম, আমার বাড়ির লোক কি বলবে,
তো এখানে কিন্তু সবসময় একে অপরের মানে নিজের কাজের থেকে বেশি অন্যের প্রত্যাশা বা অন্যের যে ব্যবহার সেটার ওপর কিন্তু আমরা বেশি ডিপেন্ডেবল হয়ে পড়ি। চলে যাব আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কী রয়েছে? প্রগতিশীল শ্রেণীকক্ষ, এ প্রোগ্রেসিভ ক্লাসরুম ইজ। একটা প্রগতিবাদী শ্রেণীকক্ষ, আমরা প্রগতিবাদী শিক্ষাও পড়েছি। প্রগতিবাদী শিক্ষা কিসের ওপর জোর দেয়? অপশান এ বলছে এক্সাম সেন্ট্রিক মানে পরীক্ষা কেন্দ্রিক, অপশান বিতে বলা হয়েছে টেক্সট বুক সেন্ট্রিক, অপশান সিতে বলা হয়েছে যে টিচার সেন্ট্রিক, অপশান 4-এ বলা হয়েছে যে লার্নার সেন্ট্রিক। তো প্রগতিমূলক শিক্ষা, প্রগতি মানে আমরা কি বুঝবো? যে এগিয়ে চলার শিক্ষা। বর্তমান দিনে আমরা শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত বলছি, তার জন্য আমরা সাইকোলজি পড়ছি, শিশু মনস্তত্ত্ব পড়ছি। তো প্রগতিবাদী শিক্ষায় কি এক্সাম সেন্ট্রিক হবে? কখনোই না। টেক্সট বুক সেন্ট্রিক হবে? একটা টেক্সট বুক কখনোই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। টিচার সেন্ট্রিক হবে? এটা তো কখনোই না। তাহলে উত্তর আমাদের অপশান 4, লার্নার সেন্ট্রিক হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা আর প্রগতিবাদী শিক্ষা কিন্তু প্রায় একই কাঠামোর বা একই ধাঁচের। তো শিশু কেন্দ্রিক শিক্ষায় শিশুকে শিক্ষার কেন্দ্রে রাখার কথা বলা হয়, এবং প্রগতিবাদী শিক্ষায় কি বলা হয়? যে প্রগতিবাদী শিক্ষা মূল যে ভিত্তি সেটা হচ্ছে পরীক্ষণবাদ বা এক্সপেরিমেন্ট এবং প্রয়োগবাদ। অর্থাৎ যে কোনো কিছু করার ক্ষেত্রে হাতে কলমে করো বা শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করে নাও বা অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের কথা বলা হয়। তো এই অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের জনককে প্রবক্তা হচ্ছেন জন ডিউই, বা প্রগতিবাদী শিক্ষার প্রবক্তা হচ্ছে জন ডিউই। এনার শিষ্য কে ছিলেন? এনার শিষ্য ছিলেন কিলপ্যাট্রিক, যিনি প্রোগ্রেসিভ এডুকেশন প্রজেক্ট পদ্ধতি আমাদের যেটা, এটাও হাতে কলমের পদ্ধতির, এটাও হাতে কলমে কাজ করার কথা বলে, তো তার জনক ছিলেন। তো এটাও আমাদের ইম্পর্টেন্ট, কিলপ্যাট্রিক প্রজেক্ট পদ্ধতির আবিষ্কর্তা। চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 10। তো কোয়েশ্চেন নাম্বার 10-এ কী রয়েছে? যে রেনু ইজ এ কাউন্সিলর অ্যাট এ স্কুল হুইচ চ্যালেঞ্জ শুড সি হ্যাভ টু বি অ্যান এফেক্টিভ কাউন্সিলর অ্যাজ পার হাওয়ার্ড গার্ডেনার থিওরি। বলা হয়েছে যে রেনু একটা স্কুলে কাউন্সিলর। সরকারি স্কুলে থাকে না, সাধারণত বড় বড় প্রাইভেট স্কুলে কাউন্সিলর থাকে। যে কোনো বাচ্চা পিছিয়ে গেল বা কোনো ক্ষেত্রে কোনো বাচ্চার বিভিন্ন রকম শেখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তো তাকে কাউন্সিল করা, যে তার মধ্যে কী সমস্যা হচ্ছে সেটাকে নির্বাচন করা। তো সেই রেনু হচ্ছে একজন কাউন্সিলর স্কুলের। তো হাওয়ার্ড গার্ডেনারের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী তার কী ধরনের বুদ্ধিমত্তার প্রয়োজন হয়? অপশান এতে বলা হয়েছে লিঙ্গুইস্টিক, অপশান 2-এ বলা হয়েছে যে সেভিয়াল, অপশান 3-তে বলা হয়েছে ইন্টারপার্সোনাল, অপশান 4-এ বলা হয়েছে ইন্টারপার্সোনাল। হাওয়ার্ড গার্ডেনার তার যে বুদ্ধির তত্ত্ব, সেই বুদ্ধির তত্ত্ব কিন্তু 8 প্রকার বুদ্ধির কথা বলেছিলেন। এই 8 প্রকার বুদ্ধির মধ্যে কি কি সেটা আমরা চার্টে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। ভাষাগত বুদ্ধি, যুক্তিগাণিতিক বুদ্ধি, সঙ্গীত এবং ছন্দ্রাশ্রয় বুদ্ধি। ভাষাগত বুদ্ধি কাদের লাগে? যাদের টিচার, আমরা যাদের দিনরাত বকে যায় বাচ্চাদের সাথে, তো আমাদের প্রয়োজন ভাষাগত বুদ্ধি। লেখকদের প্রয়োজন ভাষাগত বুদ্ধি। যুক্তিগাণিতিক বুদ্ধি যারা ম্যাথমেটিশিয়ান বা বিজ্ঞানী তাদের প্রয়োজন। সঙ্গীত হচ্ছে যারা গান করে সিঙ্গার তাদের। শারীরিক বুদ্ধি যারা অ্যাথলেটিক। স্থানিক বুদ্ধি যারা পাইলট বা যারা আর্কিটেকচার তাদের জন্য। অন্তবুদ্ধি হচ্ছে অন্ত আর আন্ত, এই দুটো কিন্তু বড্ড গোলমাল করে। এখানে দুটো অপশান আছে দেখুন, ইন্টার আর ইন্ট্রা। এখানে আমরা প্রথমে কি আলোচনা করছি? অন্তবুদ্ধি মানে এই বুদ্ধিটা, ইন্ট্রা বুদ্ধিটা। অন্তবুদ্ধি হচ্ছে নিজের মধ্যে কি চলছে, ইন্টারপার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত, আমার মনের মধ্যে কি চলছে। কখনো কখনো আমরা এটা বুঝতে পারি না যে আমার মন কি চায়, আমি কি ভালোবাসি, আমার কি ভালো লাগে। এইটা যাদের মধ্যে ডেভেলপ করেছে সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। আর ইন্টারপার্সোনালটা কি? ইন্টারপার্সোনাল হচ্ছে যে আমার সামনের যে ব্যক্তিটা রয়েছে তার মনের মধ্যে কি চলছে, সে কি ভাবছে, সে কি বুঝতে পারছে, সেগুলো হচ্ছে ইন্টারপার্সোনাল। তো এখানে কিন্তু আমাদের অপশান 3 আমাদের উত্তর হয়ে যাবে। অর্থাৎ এখানে রেনুর কিন্তু প্রয়োজন যে তার ছাত্রছাত্রীর মধ্যে কি সমস্যা হচ্ছে, কি জন্য সে পড়ায় পিছিয়ে পড়ছে, তাকে তো কাউন্সিল করতে হবে। তো সেখানে কিন্তু ইন্টারপার্সোনাল বা আন্তঃবুদ্ধির প্রয়োজন। আর অন্তঃবুদ্ধিটা নিজের মনের মধ্যে কি চলছে সেটা বোঝার জন্য প্রয়োজন।
চলে যাব আমরা 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনটা আমরা আমার ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে এসছে। দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে অলরেডি কিন্তু সেন্ট্রাল টেট কোশ্চেন দিতে আরম্ভ করেছে। ডাব্লিউবি টেট দেবে না এটা আমরা কেউ জানি না। তাছাড়া আপনারা যদি সেন্ট্রাল টেটের জন্য প্রিপারেশন নেন, এটাও কিন্তু আপনাদের কাজে লেগে যাবে। তো 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে? অ্যাকর্ডিং টু এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, হুইচ ল্যাঙ্গুয়েজ শুড এ টিচার ইউজ ফর ইন্টারঅ্যাক্টিং উইথ প্রাইমারি স্কুল চিলড্রেন ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস। তো টিচিং লার্নিং প্রসেসের সময় ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী একজন শিক্ষক কোন ভাষায় শিক্ষার্থীর সঙ্গে কথা বলবে বা ইন্টারাকশান করবে। অপশান এতে বলা হয়েছে অনলি দ্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক ভাষার মধ্যে, কেবলমাত্র আঞ্চলিক ভাষার মধ্যে। অপশান বিতে বলা হয়েছে হিন্দি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। অপশান সিতে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অপশান 4-এ বলা হয়েছে মাদার টাং অফ দ্য চিলড্রেন। তো ন্যাশনাল এডুকেশন পলিসিতে কিন্তু আমাদের 3টে ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন আমাদের মাদার টাংকে, আমাদের যে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা সেই ভাষাকে, তার সাথে সাথে হিন্দি ভাষাকে এবং তার সাথে একটা অন্য অতিরিক্ত ভাষাকে। তো এটা আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি যখন আলোচনা করেছিলাম 2020 সেটা আলোচনা করে দিয়েছিলাম। কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের মাতৃভাষা বা স্থানীয় ভাষার মাধ্যমে লেখাপড়ার ওপর জোর দেওয়া হয়েছে, একদম মাস্টভাবে, যে বাচ্চারা ইংরাজি শিখুক, বাচ্চারা হিন্দি শিখুক, কিন্তু তারা যখন ছোট তাদের যে ভাষার যে মাধ্যমটা সেটা যেন তাদের মাতৃভাষা হয়। সে যদি হিন্দি ভাষী হয় তাহলে হিন্দি ভাষা হোক, সে যদি বাঙালি হয় তার বাংলা ভাষা হোক। মানে মোট কথা হচ্ছে তার যে ভাষায় স্বচ্ছন্দ, তার মায়ের মুখ থেকে যে ভাষাটা সে শিখেছে সেই ভাষাটায় যেন তাকে প্রাথমিক শিক্ষাটা নিতে সাহায্য করা হয়। এবার চলে যাব 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনে কী রয়েছে? 5-year-old বৈশালী টোল্ড হার মাদার আই ওয়ান্ট এ ফুটবল লাইক অমিত। বলছে 5 বছর বয়সী বৈশালী তার মাকে বলছে, মা আমি অমিতের মতো ফুটবল চাই বা ফুটবল খেলতে ভালোবাসি। রেসপন্ডিং টু বৈশালী হার মাদার সেড, তার মা তার কথার উত্তরে তাকে কি বলছে? অনলি বয়েজ প্লে উইথ ফুটবল, শুধুমাত্র ছেলেরা খেলে। এখানে দেখুন অনলির ওপর ফোকাস করা হয়েছে, অনলি। আই উইল ব্রিং এ স্মল কিউট ডল ফর ইউ, আমি তোমার জন্য একটা ছোট্ট সুন্দর পুতুল নিয়ে আসবো। দ্য মাদার্স রেসপন্স ইলিউস্ট্রেটেড, বলছে তার মায়ের যে প্রতিক্রিয়া সেটা কী ব্যাখ্যা করছে। অপশান এতে বলা হয়েছে জেন্ডার রোল ফ্লেক্সিবিলিটি, এটা কখনোই ফ্লেক্সিবিলিটি নয়, কারণ আমাদের সমাজে কিন্তু জেন্ডার রোল ফ্লেক্সিবিলিটি কোনো দিন ছিল না, কোনো দিন থাকবেও না, কিন্তু আমরা শিক্ষার মাধ্যমে আমাদের মেন্টালিটিকে উন্নত করতে পারি। অপশান 2-এ বলা হয়েছে জেন্ডার ইকুয়ালিটি, এটাও আমাদের কোনো দিন সমাজে ছিল না, যদিও চিৎকার করে বলা হয়। অপশান 3-তে বলা হয়েছে জেন্ডার স্টিরিওটাইপিং। অপশান 4-এ বলা হয়েছে জেন্ডার রেলিভেন্স বা জেন্ডার প্রাসঙ্গিকতা। তো এটা কী ধরনের মানসিকতা? এই ধরনের যে মানসিকতা, যে ছেলেরা ফুটবল খেলবে, মেয়েরা পুতুল খেলবে, বা ছেলেরা গাড়ি চালাবে, এরোপ্লেন চালাবে, মেয়েরা সংসারে রান্না করবে বা সংসারের কাজ নিয়ে, এই ধারণা, যে ধারণাগুলো মানধাতার আমল থেকে চলে আসছে, সেই ধারণাগুলোকে বলা হয় লিঙ্গ রূঢ়িবদ্ধ ধারণা বা জেন্ডার স্টিরিওটাইপিং। অপশান 3 আমাদের উত্তর। তাহলে এটা আমাদের লিঙ্গ যে স্টিরিওটাইপ বা রূঢ়িবদ্ধ ধারণা বা প্রাচীন ধারণা, সেই ধারণাকে সাপোর্ট করে। চলে যাব আমরা 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনে কী আছে দেখি। 13 নম্বর কোশ্চেনে রয়েছে যে শিশুদের লেভেল করা এবং তাদের বিভাগগুলিকে স্থাপন করা। তো ইংলিশটা পড়ছিলাম, বাংলায় চলে এলাম। লেভেলিং অফ চিলড্রেন অ্যান্ড প্লেসিং দেম ইনটু ক্যাটাগরিজ, বাচ্চাদেরকে শ্রেণীকরণ করা বা তাদেরকে লেভেল করা। এটা কী ধরনের জিনিস? যে অনেক মনোবিজ্ঞানী দেখবেন বলে থাকে, যে আমরা চাইল্ড সাইকোলজি পড়তে পড়তে দেখতে পাবেন, যে বাচ্চাদেরকে লেভেল করো, যে কোনটা একদম পারে না, কোনটা সব থেকে ভালো পারে, কোনটা মোটামুটি পারে, অর্থাৎ তাদেরকে আলাদা করো। যারা একদম পারে না তাদেরকে একটা আলাদা দল করে দাও, যারা ভালো পারে তাদেরকে আর একটা দল করে দাও, আর যারা মোটামুটি পারে তাদেরকে আর একটা দল করে দাও। এইটা হচ্ছে লেভেলিং করা।
বা তাদেরকে একটা দলে শ্রেণীবদ্ধ করা বা শ্রেণীতে ভাগ করে দেওয়া। তো এটা আমাদের কি করে? অপশান এতে বলা হয়েছে এনহ্যান্স অ্যান্ড ফেসিলিটেট মিনিংফুল লার্নিং, বলছে এটা আমাদের অর্থপূর্ণ যে শিক্ষণ সেটাকে সহজতর করে বা উন্নত করে। অপশান বিতে বলা হয়েছে ক্রিয়েট সেন্স অফ হেল্পসনেস অ্যান্ড ইনফিউরিটি অ্যামংস্ট এ গ্রুপ অফ চিলড্রেন, বাচ্চাদের মধ্যে একটা হীনমন্যতা বা অসহায়ত্বর যে বোধ সেটাকে তৈরি করে দেয়। অপশান সিতে বলা হয়েছে ইজ এ পজিটিভ স্ট্র্যাটেজি টু ম্যানেজ লার্নিং নিডস অফ দ্য অল চিলড্রেন, বলছে এটা একটা ধনাত্মক ধারণা বা ইতিবাচক কৌশল আমরা বলতে পারি যে বাচ্চাদের যেরকম প্রয়োজন তাদের সেই অনুযায়ী আমরা সাপোর্ট দিতে পারি। অপশান 4-এ বলা হয়েছে ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দ্য সেলফ এক্সটিম অ্যান্ড পারফরমেন্স অফ চিলড্রেন, বলছে এটা শিশুদের আত্মসম্মান বা কর্মদক্ষতার উপর কোনো রকম প্রভাব ফেলে না। এটা কিন্তু আমাদের সিম্পলি উত্তর হয়ে যাবে অপশান 2। একটা শ্রেণীতে 5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে যদি ভালো বলে আপনি তাকে আলাদা করে দেন, একটা বাচ্চা কমা বলে তাকে যদি আলাদা করে দেন, তাকে যদি যারা ভালো তাদেরকে বেশি বেশি কাজ দিচ্ছেন, তারা বেশি ভালো পড়ছে, স্বাভাবিকভাবে কিন্তু বাচ্চারা হীনমন্যতায় ভোগে। আমি নিজে একজন টিচার, আমি নিজে স্কুলে দেখেছি কোনো দিন যদি কোনো বাচ্চা যারা একটু বেশি ভালো পারে তাদের যখন কোয়েশ্চেন একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বাকিদের যখন আমি সেই কোয়েশ্চেনটা করতে দিই না, তাদেরকে হয়তো 2টো কাজ বেশি দিলাম, তারা না পারুক তাদের মনে হয় যে আমিও করব। তো কোথাও না কোথাও একটা হীনমন্যতা বা অসহায় বোধ জাগ্রত হয় যে ও ভালো পারে বলে ওর উপর বেশি ফোকাস করা হচ্ছে বা ওকে কি বেশি কাজ করতে দেওয়া হচ্ছে। তো লেভেল করাটা কিন্তু কখনোই একটা পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে না। তো অপশান 2 আমাদের কোয়েশ্চেন নাম্বার 13-র উত্তর। চলে যাব আমরা 14 নম্বর কোয়েশ্চেনে। আমরা অলমোস্ট একদম আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি। তো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মিনস, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন। এটা আমরা বারবার পড়েছি, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন থেকে কোয়েশ্চেন আসে। এটা একদম স্টার মার্ক করার মতো জায়গা। পিয়াজে-ভাইগার্সের থিওরি যেমন ভীষণ গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে কিন্তু এটাও একদম একটা ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটাও আমাদের মাথায় রাখতে হবে। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মিনস, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের মানেটা কি? অপশান এতে বলা হয়েছে কম্পেয়ারিং দ্য স্টুডেন্ট উইথ ইচ আদার, একে অপরের সাথে তুলনা করা এই অ্যাসেসমেন্টের মাধ্যমে। অপশান 2-এ বলা হয়েছে অ্যাসেসমেন্ট কভারিং অল অ্যাসপেক্ট অফ স্কুল অ্যাক্টিভিটিস রিলেটেড টু দ্য চিলড্রেন্স ওভারঅল ডেভেলপমেন্ট। এটাতে কি বলা হয়েছে যে এই মূল্যায়নটা কি, এই মূল্যায়নটা শিক্ষার্থীদের সমস্ত দিকের একটা বা সমস্ত অ্যাক্টিভিটির মূল্যায়ন করা হয়, অর্থাৎ শিশুর সামগ্রিক যে বিকাশ হচ্ছে বা তার সামগ্রিক যে অ্যাসেসমেন্ট সেটার ওপর অ্যাসেস করা হয়। অপশান 3-এ বলা হয়েছে ইভ্যালুয়েশন অফ চিলড্রেন পারফরমেন্স অন দ্য বেসিস অফ দ্য স্কলাস্টিক অ্যাক্টিভিটিস অনলি, বাচ্চাদের শুধুমাত্র যে শিক্ষাগত বা শিক্ষামূলক যে কার্যক্রম বা সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাই তাদেরকে পড়ানো। অপশান 4-এ কী বলা হয়েছে ইভ্যালুয়েশন অফ চিলড্রেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডিটারমাইনিং প্রমোশন টু দ্য নেক্সট ক্লাস, মানে বাচ্চাদের পরবর্তী শ্রেণীতে যে পদোন্নতি তার উন্নতির জন্য তাদের যে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়, শেষের পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষা নেওয়া। তো নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন হচ্ছে স্কলাস্টিক প্লাস সহপাঠক্রমিক যে শিক্ষা, অর্থাৎ শিশুদের পাঠ্যক্রমের সাথে সাথে শিশুদের যে সহপাঠক্রমিক কার্যাবলী রয়েছে, সে পড়াশোনায় ভালো তো বটেই, তার সাথে সাথে সে কতটা ভালো গান করতে পারে, কতটা সুন্দর আঁকতে পারে, বা তার আদার্স কী কোয়ালিটি রয়েছে, অর্থাৎ তার সামগ্রিক দিকের বিবেচনা মানে নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন। এখানে কিন্তু আমাদের অপশান 2 বা অ্যাসেসমেন্ট কভারিং অল অ্যাসপেক্ট অফ দ্য স্কুল অ্যাক্টিভিটিস রিলেটেড দ্য চাইল্ডস ওভারঅল ডেভেলপমেন্ট। তো নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক যে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন সেটা শিশুর সামগ্রিক বিকাশকে নজরে রেখে বা লক্ষ্যে রেখে করা হয়। চলে এসেছি আমরা একদম শেষ কোয়েশ্চেনে, একদম লাস্ট কোয়েশ্চেন আমাদের 15 নম্বর কোয়েশ্চেন। এফেক্টিভ টিচার্স often use probing question during the course of teaching learning process in the each classroom which would enable the teacher to undertake। তো এখানে কি বলা হয়েছে যে কখনো কখনো কি হয় যে ভালো শিক্ষকরা বা কার্যকরী শিক্ষকরা
কোনো কিছু শেখানোর সময় টিচিং লার্নিং প্রসেসের মাঝে মাঝে শিক্ষার্থীদের ছোটো ছোটো মূল্যায়ন গ্রহণ করেন বা তাদেরকে বিভিন্ন ছোটো ছোটো প্রশ্ন করে থাকেন। তো এখানে মূলত এই শিক্ষণটাকে বুস্ট করার জন্য প্রশ্ন করা হয়। কখনো কখনো আমরা কোনো একটা জটিল টপিক পড়াচ্ছি, তো সেই টপিক পড়াতে পড়াতে সেই টপিক রিলেটেড আমরা কিছু প্রশ্ন করছি শিক্ষার্থীকে, যাতে যে যে টপিক সেই টপিকটা যেন আরও একটু বেশি ভালো করে শিখতে পারে বা সেইটা সম্পর্কে তাদের আরেকটু প্রশ্ন আসে মনের মধ্যে। তো এই ক্ষেত্রে কোন ধরনের অ্যাসেসমেন্ট আমরা গ্রহণ করছি? অপশান এতে বলা হয় সামেটিভ, অপশান বিতে বলছে ফর্মেটিভ, অপশান সিতে বলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট, অপশান 4-এ বলা হচ্ছে নর্ম রেফারেন্সেস অ্যাসেসমেন্ট। এখানে উত্তর কিন্তু একদম চোখ বুঝে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হয়ে যাবে। ফর্মেটিভ অ্যাসেসমেন্টকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফর্মেটিভ, একটা হচ্ছে সামেটিভ। ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কখন হয়? ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা মূলত তখন হয় যখন আমরা শিক্ষার্থীদের যে কতটা শিখছে বা শেখার যে প্রক্রিয়া সেটাকে বুস্ট করার জন্য বা শিখন যে চলাকালীন তখন আমরা যে প্রশ্ন করি বা যে ধরনের ছোটো ছোটো কর্মপত্র দিই সেগুলোকে বলা হয় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর যখন শিক্ষার্থীর একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল বা গোটা একটা সিলেবাস শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা পরীক্ষা নেব তখন কিন্তু সেটা সামেটিভ অ্যাসেসমেন্ট বা সমষ্টিগত মূল্যায়ন হবে। তো এখানে আমাদের অপশান 2 হয়ে গেল সঠিক উত্তর। এই ছিল আমাদের মোট 15টা কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই কোয়েশ্চেনগুলো করে যান, আমরা মোটামুটি আজ থেকে যে শুরু করলাম যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব, এগুলো যদি আপনারা প্রত্যেক দিন করে যান কোয়েশ্চেনগুলো, আমি চেষ্টা করব একদম খুব অল্প গ্যাপে কোয়েশ্চেনগুলো দেওয়ার, কারণ দীর্ঘদিন ধরে আমার ক্লাসগুলো এত ইরেগুলার হয়ে গেছে যে আমি একটা রুটিন ঠিক করতে পারছি না। তো যাই হোক, আমি চেষ্টা করব জিনিসগুলোকে কম যে লেন্থে দেওয়ার। তো আনসার কিটা আমি দিয়ে দিয়েছি একদম লাস্ট পেজে আপনাদের সুবিধার জন্য। আপনারা প্রথমে প্র্যাকটিস করবেন, তারপরে মিলিয়ে নেবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো, আমার কোনো জায়গায় ত্রুটি আছে কি না, আমার কোনো কথা স্পিডে হচ্ছে কি না, কীভাবে জিনিসটা আলোচনা করলে, কোন টপিক আলোচনা করলে ভালো হয়। তবে কোশ্চেন আমি আলোচনা করব শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির, এটা আপনাদের প্রচুর হেল্প করবে, আমি কথা দিলাম। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটাকে অনেক বেশি করে ছড়িয়ে দিন, যাতে আপনার সাথে সাথে আপনার বন্ধুরা প্রিপারেশানে সাহায্য হয়ে যায়। কি সেন্ট্রাল টেট, কি ডাব্লিউবি টেট, কি ত্রিপুরা টেট, যে কোনো টেটের জন্য কিন্তু আপনারা এই জিনিসটা আপনাদের কাজে লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অন্তর থেকে ধন্যবাদ। নমস্কার, আজ এতটুকু, দেখা হবে।